বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। গতদিনে আমরা ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ভাষা বিষয়ের দ্বিতীয় অধ্যায়, যেটা অর্থাৎ ধ্বনিতত্ত্ব, এই নিয়ে একটা আলোচনা করেছিলাম। এবং আলোচনার ক্ষেত্রে আমি একটা কি করেছিলাম, তোমাদের ধ্বনিতত্ত্বের একটা ছক দিয়েছিলাম। এই ছকটা তোমাদের দিয়েছিলাম, তাই তো? তো ছকের মধ্যে আমাদের মোটামুটি আলোচনা হয়েছিল, কিন্তু এই পোর্শনটুকু আলোচনা হয়েছিল, তাই তো? এইবারে আমি এবং তখন বলেছিলাম তোমাদেরকে যে ধ্বনিতত্ত্ব থেকে যে কম করে যে 3টে কোশ্চেন আসবে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো কিন্তু এই স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি, যে ধ্বনিতাত্ত্বিক বিশ্লেষণ, সেটার আমি তোমাদেরকে একটা ছক দিয়েছিলাম। খুব সুন্দর করে তোমাদেরকে সেখানে আমি বুঝিয়েছিলাম যে কোনটা অঘোষ ধ্বনি, কোনটা ঘোষ ধ্বনি, কোনটা অল্প প্রাণ, কোনটা মহাপ্রাণ, কোনটা তাড়িত ধ্বনি, কোনগুলো উষ্ণ ধ্বনি, কোনগুলো নাসিক্য ধ্বনি, কোনগুলো কোনটা কম্পিত ধ্বনি। আমি কিন্তু তোমাদেরকে এটা বুঝিয়েছিলাম। এই পার্ট থেকে কিন্তু কোশ্চেনটা বেশি আসবে, 3টের মধ্যে ধরে নাও 2খানা কোশ্চেন এখান থেকেই আসবে। তাই ছকটা খুব মনোযোগ সহকারে দেখবে, যাতে ওই ছকটা দেখতে পারলে কোনো প্রশ্ন, ছক সংক্রান্ত কোনো প্রশ্ন উত্তর যাই থাকুক না কেন, তোমরা কিন্তু ডেফিনেটলি 2 নম্বর পেয়ে যাবে, আমি বলেছিলাম। এইবারে আমাদের বাকি অংশগুলো আজকে নিয়ে আমরা আলোচনা করব। প্রথম আলোচনা আসবে ধ্বনি মূল এবং সহধ্বনি থেকে। ধ্বনি মূল এবং সহধ্বনি থেকে, ঠিক আছে? এবার আমরা ধ্বনি মূল এবং সহধ্বনি নিয়ে আলোচনা করব। আমি এই ব্যাপারটা মুছে দিচ্ছি একটু। আমরা জানি বাকযন্ত্রের সাহায্যে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় তাদেরকেই বলছে বাকধ্বনি। কিন্তু সব বাকধ্বনিকে আবার ধ্বনি মূল বলা যায় না, কারণ কোথাও কোথাও ধ্বনির উচ্চারণগত ভেদাভেদ দেখা যায় প্রতিবেশ অনুযায়ী। প্রতিবেশ মানে পরিস্থিতি অনুযায়ী ধ্বনির কোনো কোনো ধ্বনির উচ্চারণগত বৈচিত্র্য দেখতে পাওয়া যায়। এই বৈচিত্র্যটাই আমরা এই 3টে শব্দ ব্যবহার করে দেখতে পারবো। দেখো, 3টে শব্দতেই রয়েছে লঙ্কা, উল্টো, আলতা। 3টে শব্দের মধ্যে কমন ধ্বনি হলো ল, কিন্তু এই 3টে লয়ের উচ্চারণ স্থানটা কিন্তু আলাদা। দেখো, লঙ্কা উচ্চারণ করতে গিয়ে দেখো জিহ্বা ঠিক দাঁতের মাঝখানটা স্পর্শ করছে, অর্থাৎ এই লঙ্কার লয়ের উচ্চারণ স্থান হলো দন্ত মধ্যস্থান হলো। আবার দেখো, উল্টো উচ্চারণ করো, উল্টো। দেখো, এই লটা ঠিক দন্তমূলের উপরে যে তালু শক্ত অংশটা রয়েছে, সেই জায়গাটায় কিন্তু স্পর্শ করছে। তাহলে উল্টোর ল উচ্চারণ করতে জিভ কোথায় স্পর্শ করছে? ঠিক দাঁতের মূলের ওপরে যে শক্ত অংশ অর্থাৎ তালব্যকে স্পর্শ করছে। আবার দেখো, আলতা যখন উচ্চারণ করবো, দেখো আলতা, অর্থাৎ আলতা যখন উচ্চারণ করব, দেখো ঠিক দাঁতের গোড়ায় মূল অংশে, দাঁতের ঠিক মূল অংশে এই লটা স্পর্শ করছে। তাহলে এই যে লয়ের উচ্চারণগত যে ভেদাভেদ দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন ক্ষেত্রে, ধ্বনিটা ল, কিন্তু তার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন উচ্চারণ স্থান। তাই ল হলো ধ্বনিমূল, উচ্চারণগত যে ভেদ সেটাই হয়ে গেল সহধ্বনি। মূল লটা হলো ধ্বনিমূল, আর তার উচ্চারণগত যে ভেদাভেদ সেটা হয়ে গেল সহধ্বনি। আশা করি ধ্বনিমূল এবং সহধ্বনির পার্থক্য তোমরা বুঝতে পেরেছ। আরেকটা পার্থক্য আমরা দিচ্ছি, দেখো দেখাচ্ছি, যোগ এবং বিয়োগ। ঠিক আছে? দেখো, যোগ এই উন্তস্থ জ আর এই উন্তস্থ অ, মূল ধ্বনি কি? জ, তাই তো? এই জ দিয়ে দুটো শব্দ গঠিত হয়েছে, কিন্তু জটা যখনই মনে করো শব্দের প্রথমে বসছে, তখন এই জয়ের উচ্চারণ হচ্ছে জ বর্গের জয়ের মতো।
আর এই জটা যখন শব্দের মাঝখানে বসছে তখন এই জয়ের উচ্চারণ হচ্ছে কি উনতে স্তর মতো। তাহলে জয়েরই উচ্চারণগত পার্থক্য হলো এটা দুটো শব্দ দুরকম। তাহলে এই উচ্চারণগত পার্থক্য হলো সহধ্বনি আর জ হলো ধ্বনিমূল। জ হলো ধ্বনিমূল। ঠিক আছে, এটা হলো সহধ্বনি। আশা করি ধ্বনিমূল এবং সহধ্বনির পার্থক্য তোমরা বুঝতে পারলে। এবারে আমরা আসবো ধ্বনির সমাবেশে। ধ্বনির সমাবেশ, ধ্বনির সমাবেশ মানেই হলো বিভিন্ন ধ্বনির মিলন, অর্থাৎ যুগ্ম ধ্বনি যাকে। এই ধ্বনির সমাবেশে আমরা পাচ্ছি, আমরা সাধারণত স্বরধ্বনি পেয়েছি করকম, 7 রকম স্বরধ্বনি আমি আগে বুঝিয়েছিলাম। অ, ই, উ, এ, ও, আ, এ, এই 7টা হলো স্বরধ্বনি। এই 7টা স্বরধ্বনির মধ্যেই আবার ই, উ, এ, ও কে অর্ধ স্বরধ্বনি বলে। ঠিক আছে, বাংলায় অর্ধ স্বরধ্বনির সংখ্যা হলো 4টে, আর সব মিলিয়ে স্বরধ্বনির সংখ্যা হলো 7টা। তাহলে আমরা যখন দেখব স্বরধ্বনির সাথে অর্ধ স্বরধ্বনির মিলনে কোনো ধ্বনি গঠিত হচ্ছে বা শব্দ গঠিত হচ্ছে, তখন এদের ধ্বনির সমাবেশ ঘটছে। যেমন ধরো, দেখো এই ও আর উ, দেখো আমি শব্দ এগুলো ধ্বনিগুলো লিখেছি। স্বরধ্বনি ও, উ, ও, ই, অ, এ, অ, ও। এই যে প্রত্যেকটা শেষে দেখো একটা হর্ষাত্ব দিয়েছি, এগুলো হলো অর্ধ স্বরধ্বনি। ঠিক আছে, এইগুলো হলো অর্ধ স্বরধ্বনি, আর আগের গুলো হলো স্বরধ্বনি। এবারে এই দুটো ধ্বনি সমাবেশে নতুন ধ্বনি সৃষ্টি হচ্ছে কিভাবে? যেমন মনে করো ম, তাহলে ম যুক্ত ম হলো, আর ও হচ্ছে কি করে? ও আর উ মিলে হচ্ছে ও, তাহলে হয়ে গেল শব্দ তৈরি করলাম মৌ। আবার দেখো ও আর ই মিলে কি হচ্ছে, আমি পড়ছি পই, পো, পো। উচ্চারণ করতে গেলে দেখো কর সাথে ওর উচ্চারণ করছি আমরা, তাই তো? তারপরে কই, তাহলে অ প্লাস ও প্লাস ই মিলে হলো ওই, তাই তো? ধ্বনি সমাবেশ ঘটলো। তারপরে অ আর এ, এই দুটো ধ্বনির সংমিশ্রণে, অর্থাৎ প্রথমটা হলো স্বরধ্বনি, তারপরটা হলো অর্ধ স্বরধ্বনি। আমি একটা লিখলাম কয়, কয়, ঠিক আছে, কয়, ক, কয়, এ। শেষে তার উচ্চারণ হচ্ছে কোন স্বরধ্বনি? ধ্বনি, কারণ ওটাকে স্বরধ্বনি বলবো না, শেষে যেহেতু উচ্চারণ হচ্ছে সেটা হলো অর্ধ স্বরধ্বনি, কয়। তাহলে অ আর এ ধ্বনির সমাবেশে কয় তৈরি হচ্ছে। আবার অ স্বরধ্বনি এবং ও অর্ধ স্বরধ্বনির সংমিশ্রণে সমাবেশে তৈরি হচ্ছে হ, 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 আর অস্বরধ্বনি এবং ও অর্ধ স্বরধ্বনির সংমিশ্রণে হচ্ছে হ। তাহলে বোঝা গেল যে স্বরধ্বনি 7টা, তার মধ্যে 4টে হলো অর্ধ স্বরধ্বনি। ঠিক আছে, যে স্বরধ্বনিগুলো, অর্থাৎ 4টে স্বরধ্বনি দিয়ে আমি তোমাদেরকে বুঝালাম যে কিভাবে 4টে স্বরধ্বনিকে তোমরা, অর্ধ স্বরধ্বনিকে তোমরা বুঝবে। আশা করি তোমরা বুঝেছো। গুচ্ছধ্বনি এবং যুক্ত ধ্বনি। আমি গুচ্ছধ্বনির কতগুলো উদাহরণ দিয়েছি, দেখো যুক্ত ধ্বনিরও কিছু উদাহরণ দিয়েছি। উদাহরণের মাধ্যমে আমরা এই দুটো ধ্বনিকে
চিহ্নিতকরণ করুন। গুচ্ছধ্বনি কাকে বলে? অর্থাৎ পাশাপাশি অবস্থিত দুটো ব্যঞ্জন ধ্বনি যখন যুক্ত হয় তখন তাকে বলছে গুচ্ছধ্বনি। ঠিক আছে, এখানেও যুক্ত ধ্বনিতেও আমরা কিন্তু তাই দেখব, দুটো ব্যঞ্জন ধ্বনির সমাবেশ, দুটো ব্যঞ্জন ধ্বনি একত্রিত হয়েছে। কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্যটা এই, গুচ্ছধ্বনিগুলো দেখো, গুচ্ছধ্বনিতে দেখো আমি যে উদাহরণগুলো দিয়েছি সেখানে দেখো গুচ্ছধ্বনিগুলো শব্দের মাঝখানে বসছে। দেখো দেখো শব্দের মাঝখানে বসছে, দেখেছো? ঠিক আছে। আর যুক্ত ধ্বনি শব্দের প্রথমে বসছে, দেখো, দেখছো? ঠিক আছে, বুঝতে পারলে? এইবারে হলো এই যে শব্দের মধ্যে যে যুক্ত ব্যঞ্জন গুলো বসছে, আমরা এটাকে যদি ভাঙি, এটাকে কিন্তু আমরা কোনো স্বরধ্বনি দিয়ে ভাঙতে পারবো না, এটাকে আমরা দলগত ভাবে ভাঙতে পারবো। দলভাবে যদি আমি ভাঙি তাহলে দেখো আমরা পাবো কি, এই তটাকে ভাঙবো কি করে? এর মধ্যে কি দুটো ত রয়েছে, তো একটা ত দুটো ত রয়েছে, তাহলে প্রথম তটা প্রথম ধ্বনির সাথে উচ্চারিত, প্রথম ধ্বনির সাথে এই উ, তাই তো, প্লাস তর। তাহলে এই তটা প্রথম পদের সাথে যুক্ত হচ্ছে, আরেকটা ত, এই যুক্ত যে ধ্বনি, এই দ্বিতীয় ধ্বনিটা পরের ধ্বনির সাথে যুক্ত হচ্ছে। ঠিক সেরকম বস্তা যুক্ত ধ্বনি কে, গুচ্ছ ধ্বনি কে আছে, অর্থাৎ যুক্ত ব্যঞ্জন কে আছে, দন্তের শয়তয়। একে যখন দলগতভাবে ভাঙবো তখন দেখো প্রথম যে ব্যঞ্জনটা দন্তের শয়তয়ের প্রথম ব্যঞ্জন যে স, সেটা পূর্ব দলের সাথে যুক্ত হচ্ছে, বস, দেখো বস। তারপরে ত আ, ত প্লাস আ, ঠিক আছে। তাহলে যুক্ত ব্যঞ্জন আমি দেখছি, যখন আমি গুচ্ছ ধ্বনিতে যুক্ত ব্যঞ্জনকে ভাঙবো যখন, তখন প্রথম ধ্বনিটা পূর্বপদের সাথে, পূর্ব ধ্বনির সাথে বসছে, আর পরের ধ্বনিটা বা পরবর্তী ধ্বনির সাথে বসছে। আবার দেখো সংখ্যা, যুক্ত ব্যঞ্জন কি? উময়কর। তাহলে যুক্ত ব্যঞ্জনের প্রথমটা পূর্ব ধ্বনির সাথে বসছে সং, তারপরে ক যুক্ত আ, এই কটা কার সাথে বসছে? আয়ের সাথে বসছে, পরধ্বনির সাথে বসছে। তাহলে বোঝা গেল? তাহলে প্রত্যেকটাই আমরা দেখলাম যে গুচ্ছধ্বনিতে যে যুক্ত ব্যঞ্জন তারা সবসময় মাঝখানে বসে এবং তাদেরকে কি করা হয়? দলগতভাবে ভেদাভেদ করা হয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখলাম, এই যে এতগুলো উদাহরণ দেখলাম, এইখানে দেখো আমরা কিন্তু যুক্ত ব্যঞ্জন কি প্রত্যেকটাতে কিন্তু দুটো করে পেলাম, দেখো যুক্ত ব্যঞ্জন। আর দেখলাম যুক্ত ব্যঞ্জন কি হচ্ছে? শব্দের মাঝখানে বসছে। দুটো ব্যঞ্জন ধ্বনির সমাবেশে যে শব্দ গঠিত হচ্ছে তাকে তো গুচ্ছধ্বনি বলছে। এরকম গুচ্ছধ্বনির সংখ্যা হলো 200টা। এবার তিনটে ব্যঞ্জনের সংমিশ্রণে আমি গুচ্ছধ্বনি তৈরি করছি। দেখো অস্ত্র, এই স্ত্র, এটাকে যদি আমি ভাঙি, দেখো দন্তে স, ত, তার সাথে র, অস্ত্র প্লাস কিন্তু অ, এই স্বরধ্বনিটা আছে। আবার দেখো যন্ত্র, তাহলে কি যদি আমি ভাগি নত্রকে ন, ত, র, আর কি আছে? অ। তাহলে দেখো আমরা বুঝতে পারছি যে গুচ্ছধ্বনি সবসময় মাঝখানে বসছে। গুচ্ছধ্বনিতে যে যুক্ত ব্যঞ্জন তারা কিন্তু শব্দের মাঝখানে বসছে। আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তাহলে এরকম তিনটে দুটো ব্যঞ্জন ধ্বনির সমাবেশে যে গুচ্ছধ্বনি তৈরি হচ্ছে
সেরকম মোট 200টা ধ্বনি রয়েছে। আবার তিনটে ব্যঞ্জন ধ্বনির সমাবেশে যে গুচ্ছধ্বনি তৈরি হয়েছে সেরকম 8টা গুচ্ছধ্বনি আছে। এবারে আসছি আমরা যুক্তধ্বনিতে। দেখো তুমি যুক্তধ্বনি তো আমি কিন্তু কতগুলো উদাহরণ দিচ্ছি, প্রাণ, ত্রাণ, তৃষা, ধ্রুব। দেখো এখানেও কিন্তু যুক্তধ্বনিতে দেখো যুক্ত ব্যঞ্জনের অবস্থান শব্দের আদিতে। দেখছো শব্দের আদিতে দেখো প্রাণ, ত্রাণ, তৃষা, ধ্রুব। এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যুক্তধ্বনি কে কে আছে, প যোগ র। এখানে কিন্তু র, প্রা প্রা, এখানে কিন্তু র এর সাথে আর আ উচ্চারণ হচ্ছে প্রা প্রা প্র প্র। আমি কিন্তু আকে ধরবো না, প্র কে ধরছি, প্র যুক্তধ্বনি। তাহলে প আর র মিলে হচ্ছে প্র। ত্রাণের ত্র কি করে উচ্চারণ হচ্ছে এটা এই পর্যন্ত থাকবে। ত্রাণ এই যুক্তধ্বনির মধ্যে আমরা যুক্ত ব্যঞ্জন কি পাচ্ছি, ত্র। এটাকে যদি ভাঙি ত যোগ র, তাই তো, তাহলে হলো ত্রাণ। তৃষায় পাচ্ছি ত্রি, ত যোগ র, ত্রি, র ধরো, ঠিক আছে। ধ্রুবতে ধ যোগ র, এরা মিলে এই দুটো ধ্বনি মিলে যুক্তধ্বনি হয়ে যাচ্ছে র ফলাদি। এবং যুক্তধ্বনিতে আমরা দেখলাম যুক্তধ্বনিতে যুক্ত ব্যঞ্জনের অবস্থান হলো শব্দের আদিতে, ঠিক আছে। আবার শব্দের শেষেও যুক্তধ্বনি বসতে পারে, যেমন ধরো ট্যাক্স, প আর স মিলে ট্যাক্স হয়েছে। দোস্ত, দন্তের শয় আর ত মিলে দোস্ত হয়েছে। ব্যাংক, অনুস্বার আর ক মিলে হয়েছে কি, এই দুটো ব্যঞ্জন ধ্বনির সংমিশ্রণে হয়েছে যুক্তধ্বনি, এরা শেষে বসছে। তাহলে যুক্তধ্বনি প্রথমও বসতে পারে, শেষেও বসতে পারে, তাই তো। যুক্তধ্বনি দেখো আমরা দেখলাম দুটো ব্যঞ্জন মিলিয়ে আমরা যুক্তধ্বনির উদাহরণ পেলাম। আবার দেখো এখানে দেখো তিনটে ব্যঞ্জন ধ্বনি মিলিয়ে দেখো হচ্ছে স্ত্রী, দন্তের স, ত প্লাস র, এই তিনটে ধ্বনির ব্যঞ্জন ধ্বনির সংমিশ্রণে স্ত্রী হচ্ছে। স্পৃহা, এই স্প্রি কি হচ্ছে, স প যুক্ত র, তিনটে ব্যঞ্জন ধ্বনির সংমিশ্রণে স্প্রি হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা গুচ্ছধ্বনি এবং যুক্তধ্বনির পার্থক্য বুঝলাম। গুচ্ছধ্বনিতে কিন্তু দলগত মানে অর্থাৎ সংযুক্ত ব্যঞ্জনকে দলগতভাবে বিভাজন করা যায়, কিন্তু যুক্তধ্বনিতে সংযুক্ত ব্যঞ্জনকে দলগতভাবে বিশ্লেষণ করার দরকার নেই, হয় না। যুক্তধ্বনির অবস্থান শব্দের মাঝখানে, আর এই গুচ্ছধ্বনির অবস্থান শব্দের মাঝখানে, আর যুক্তধ্বনির অবস্থান কখনো শব্দের আগে কখনো বা শব্দের পরেও হতে পারে। যুক্তধ্বনিতে আমরা দুটো ব্যঞ্জনের মিলনে দেখতে পারি, আবার কখনো তিনটে ব্যঞ্জনের মিলনে দেখতে পারি, আবার কখনো কোনো চারটে ব্যঞ্জনের মিলনে দেখতে পারি, সেটা সংখ্যা কম। আর যুক্তধ্বনির ক্ষেত্রে আমরা সবসময় যেমন দুটো ব্যঞ্জনের মিলনে যুক্তধ্বনি দেখছি, আবার তিনটে ব্যঞ্জনের মিলনে কিন্তু যুক্তধ্বনি দেখছি, ঠিক আছে। এবারে আমরা আসছি অবিভাজ্য ধ্বনিতে, অর্থাৎ ধ্বনিকে যখন বিভাজন করা হয় না, ধ্বনিতত্ত্বের যে অংশে ধ্বনিকে কোনো রকমভাবে বিভাজন করা হয় না বা ধ্বনিতে কোনো খণ্ড খণ্ড ভাবে বিশ্লেষণ করা হয় না, তাকেই বলা হচ্ছে অবিভাজ্য ধ্বনি। অবিভাজ্য ধ্বনিতে ধ্বনির চেয়ে অনেক বেশি দলের উপর গুরুত্ব দেওয়া হয়। তোমরা দল পড়েছো তো, আমরা এই অবিভাজ্য ধ্বনিতে পাচ্ছি শ্বাসাঘাত, দৈর্ঘ্য, জ্যোতি এবং শব্দতরঙ্গ। শ্বাসাঘাত, যখন আমরা দেখব যে একাধিক দলযুক্ত শব্দের মধ্যে, যখন শ্বাসাঘাত বলতে কি বোঝায়, যখন আমরা দেখব একাধিক দলযুক্ত শব্দের মধ্যে কোনো একটা দলের উপর শ্বাসের আঘাত বেশি পড়ছে, তখন তাকে বলছে শ্বাসাঘাত।
উদাহরণ দেখো, আমি দেখছি মাখন, আরতি, লোকবল, শব্দ। তোমরা দেখো, উচ্চারণ করো নিজেরা নিজেদেরকে, যখন দলগত বিশ্লেষণ করব, মাখন, তাহলে কার উপর জোর পড়ছে? ময়ের উপর জোর পড়ছে। আরতি, কার উপর জোর পড়ছে? আর উপর জোর পড়ছে বেশি। লোক বলে, লোক বল, দেখো লোকের উপর জোর পড়ছে। শব্দতে সব, এই দলটার উপর জোর পড়েছে। তাহলে একাধিক দলের মধ্যে কোনো একটি দলের উপর যখন শ্বাসাঘাত বেশি পড়ছে, তখন সেটা হলো শ্বাসাঘাতের উদাহরণ। নেক্সট, দৈর্ঘ্য, অর্থাৎ যখন একটা শব্দকে আমরা ভাঙবো, তখন অর্থাৎ দলগতভাবে ভাঙবো, তখন যে দলটার উচ্চারণে দীর্ঘতা থাকবে, সেটাই হলো কি অবিভাজ্য ধ্বনির দৈর্ঘ্যের উদাহরণ। যেমন আমার এই শব্দটাকে ভাঙলাম, মা, দুটো দলে ভাঙলাম, তাহলে কোনটার উপর জোর পড়ছে? দৈর্ঘ্যটা কার বেশি? আর মা, দেখেছো দৈর্ঘ্যটা কার বেশি? আর। ঠিক তেমনি জ্যোতি, অর্থাৎ জ্যোতি মানে কি? দাড়ি, ইংরেজিতে যাকে বলে ফুল স্টপ। আমরা যখন কোনো কথা বলি, তখন সেগুলো তো মনে করো দাড়ি কমা না দিয়ে তো কথা বলে যাই না। আমাদের যখন মনের ভাব শেষ হয়, তখন আমরা দাঁড়িয়ে দিই কিনা? যখন মনের ভাব অল্প, মানে মনের ভাবটা অল্প প্রকাশ পায়, তখন সেখানে কমা দিই। একদম সব বাক্যের শেষে দাঁড়িয়ে দিই, অর্থাৎ মনের ভাব সম্পূর্ণ শেষ হয়ে গেলে দাঁড়িয়ে দিই, তাকেই বলছে জ্যোতি। অর্থাৎ দেখো, এবারে বলছে দেখো জ্যোতি কোথায় ব্যবহার হচ্ছে, এবং জ্যোতির ব্যবহারে বাক্যের অর্থ চেঞ্জ হয়ে যায়। যেমন দেখো, রহিম 11 জনকে খেলায় হারিয়ে দিয়েছে। এখানে কিন্তু দেখো এখানে কিন্তু কোনো জ্যোতি চিহ্নের ব্যবহার নেই, তাই তো? যখন আমি এই 11 মানে কি 11 জনকে খেলায় হারিয়ে দিয়েছে। এবার আমি বললাম, এবারে দেখো এই 11 জনকে ভেঙে ফেললাম, উচ্চারণ করে কিভাবে? রহিম 10 জনকে খেলায় হারিয়ে দিয়েছে। এই যে একাটার পর আমি যে একটুখানি রেস্ট নিলাম, কমা চিহ্নের ব্যবহারও দিতে পারতাম। কমা চিহ্ন মানেই তো অর্থাৎ বাক্যের মধ্যে একটু রেস্ট লওয়া। তাহলে রহিম 10 জনকে হারিয়ে দিয়েছে, তাহলে অর্থটা চেঞ্জ হয়ে গেল। কেন চেঞ্জ হলো? অর্থাৎ এই দুটো শব্দের মধ্যে আমি কি করলাম? জ্যোতি চিহ্নের ব্যবহার করলাম, ঠিক আছে? একটা হাইপেট দিলাম, বুঝতে পারলে? এবার শব্দ তরঙ্গ। শব্দ তরঙ্গ বলতে কি? অর্থাৎ আমরা যখন কথা বলি, সেই কথাগুলো বলার যে ভঙ্গিমাটা, ঠিক আছে, যে একই কথার তরঙ্গ ভেদে মানে আলাদা হয়ে যায়। যেমন আমি কাল স্কুলে যাব, এটা হলো বিবৃতিমূলক বাক্য। তোমরা টেনে পড়েছো বাক্য গঠনে তোমরা পড়েছো যে বিবৃতিমূলক বাক্য। তো এই আমি কাল স্কুলে যাবার মধ্যে দিয়ে একটা বোঝাচ্ছে যে একটা বিষয়, যে আমি কালকে স্কুলে যাব। কিন্তু যখনই আমি এই একই শব্দটা বলবো, আমি কাল স্কুলে যাব, একই শব্দ বাক্যটা বললাম, কিন্তু দেখো শব্দ তরঙ্গের ভেদাভেদের জন্য আমি বললাম আমি কাল স্কুলে যাব, কোনো চেঞ্জ করলাম না বাক্যটা, কিন্তু তরঙ্গে অর্থাৎ কথা বলার যে ভঙ্গিমাটা, সেটার একটা আপ ডাউন হবে, তাই তো? ওঠা নামা হবে। একটা দ্বারা বিবৃতিমূলক বাক্য বোঝাচ্ছে, আর একটা দ্বারা প্রশ্নমূলক বাক্য বোঝাচ্ছে। মোটামুটি ধ্বনিতত্ত্ব বিষয়ে আমাদের কিন্তু আলোচনা শেষ হলো। আশা করি ভালো লেগেছে তোমাদের এই আমার ক্লাসটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু অন্যান্যদের সাথে বিষয়টা শেয়ার করো, যাতে তারাও উপকৃত হতে পারে। আর চ্যানেলটাকে লাইক দিও, তাতে কি হবে? আমি একটু মোটিভেটেড হব, তাহলে আমি পরবর্তীতে বাংলার ওপরও নতুন নতুন অধ্যায় নিয়ে আমি আসতে পারবো। আর যারা আমার চ্যানেলে প্রথম, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো।
সুস্থ থেকো। থ্যাংক ইউ।